আসামে ৮০ জনের মৃত্যু হয়ে গেছে। গুজরাতে ৩৫টা জীবন শেষ হয়ে গেল। লাখ লাখ মানুষ আজকেও ত্রাণের অপেক্ষায় প্রহর গুনছে। এটা কি শুধু আরও একটা বর্ষাকাল, নাকি এটাই আমাদের শেষের সূচনা? আপনার মনে হতে পারে যে দুবাই, চেন্নাই বা বোম্বাই খুব বড় বিষয়, কিন্তু প্রকৃতির কাছে কিচ্ছু না। কিন্তু মানুষ নিজের সত্যিটা বা সীমা ভুলে গেছে। এটা পৃথিবীর বহু শহরের ভবিষ্যৎ পুরোপুরি ছেড়ে চলে যেতে হবে। কোনো শহর বড্ড গরম হয়ে যাবে, কোনোটা বড্ড ঠান্ডা, কোনোটা বরফের নিচে চাপা পড়ে যাবে, তো কোনোটা জলের নিচে তলিয়ে যাবে। কোথাও সবসময় ঝড় তুফান চলতে থাকবে, আর কোথাও এমন খরা পড়বে যে সেখানে খাওয়ার জলটুকুও পাওয়া যাবে না। তো সেখানে থাকবে কে? এটাই পৃথিবীর বেশিরভাগ শহরের ভবিষ্যৎ। তাপমাত্রা বদলে যায়, তোমার সবকিছু বদলে যায়। মানুষ কি? মানুষ নিজের একটা চিন্তা, ধারণা, মানুষ নিজের মন। পরীক্ষা হয়ে গেছে, গবেষণা রয়েছে, আর সেই গবেষণার কোনো প্রয়োজনও নেই। এটা আপনার সাধারণ অভিজ্ঞতার বিষয়। এখন এই ঘরে যতটা তাপমাত্রা আছে তা বদলে যাক, আপনার চিন্তা বদলে যাবে, মানুষটাই বদলে যাবে। আর এটা শুধু চামড়ার বিষয়। তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, অ্যাটমসফিয়ারিক প্রেশার, এগুলো বদলে যাক, আপনি পুরো বদলে যাবেন। মানুষটাই অন্যরকম হয়ে যাবে। আপনি পুরোপুরি প্রকৃতির তৈরি উপাদান। এখন এই ঘরে ভ্যাপসা গরম বেড়ে যাক, আর্দ্রতা, আপনার চিন্তা বদলে যাবে কিনা? পরীক্ষা হয়ে গেছে। মানুষদের আলাদা আলাদা পরিবেশের মধ্যে ঘুমাতে দেওয়া হয়েছিল। তাদের স্বপ্নই আলাদা আলাদা এসেছে। পরিবেশ মানে কোথাও কেউ ঘুমাচ্ছে সেখানে এক রকমের আওয়াজ, কোথাও অন্য রকমের আওয়াজ। কোথাও কেউ ঘুমাচ্ছে সেখানে পুরো অন্ধকার, কেউ ঘুমাচ্ছে সেখানে অল্প আলো, মাঝে মধ্যে আলো জ্বলছে। আলোর ধরনও আলাদা আলাদা, তাপমাত্রা আলাদা আলাদা করে দেখা হয়েছে। তাদের প্রত্যেকের ব্রেন ওয়েভসই আলাদা আলাদা হয়ে গেছে ঘুমাতে ঘুমাতেই। প্রকৃতির আলাদা করে করে কিছু করার প্রয়োজন নেই আমাদের শাস্তি দেওয়ার জন্য। আপনি যা করছেন আপনি তারই অধীন। আপনি যার সাথে ছিনিমিনি খেলছেন আপনি তারই অধীন। সে বদলে গেলে আপনিও আর বাঁচবেন না। বুঝতে পারোনি? তুমি এই ঘরে বসে আছো, ধরে নাও তোমার কাছে এখানে এমন কোনো ব্যবস্থা আছে যা এখানকার তাপমাত্রা ঠিক করে, যা এখানে কতটা চাপ থাকবে তা ঠিক করে। ঠিক আছে, এখানে হাওয়ায় কতটা ধুলো থাকবে তা ঠিক করে। তুমি সেটার সাথে ছিনিমিনি খেললে। তুমি সেটার সাথে ছিনিমিনি খেললে, তো তুমি ব্যবস্থা নষ্ট করলে নাকি নিজেকেই মেরে ফেললে? তুমি তো এরই সৃষ্টি। যখন একটা বিশেষ অ্যাটমসফিয়ারিক প্রেশার তৈরি হলো, একটা বিশেষ তাপমাত্রা তৈরি হলো, তখনই মানুষ দাঁড়িয়ে উঠল। তোমাকে প্রকৃতিতে অন্য কোথাও থেকে পাঠানো হয়নি। মানুষেরা এই ধরনের ভাষা ব্যবহার করে। আমি যখন এই পৃথিবীতে এলাম, কেউ মারা গেলে বলে এখন সে পৃথিবীতে ছেড়ে চলে গেল। কোথায়? তুমি তো এই পৃথিবীতে বাইরে কোথাও থেকে আসোনি, তুমি এই মাটি থেকেই উঠে এসেছো। আর তুমি এই মাটি থেকে উঠে এসেছো কারণ এখানে কিছু বিশেষ পরিস্থিতি ছিল। তুমি সেই সমস্ত পরিস্থিতির সাথেই ছিনিমিনি খেলছো। তুমি আবার মাটি হয়ে যাবে। তুমি যে পরিস্থিতির সৃষ্টি, তুমি সেই পরিস্থিতিকেই অল্টার করছো, বদলে দিচ্ছ। কোনো কারণ তো আছে যে পৃথিবী গ্রহে জীবন আছে কিন্তু মঙ্গলে নেই। কি কারণ? কন্ডিশনস। এমন তো নয় যে কোনো পরমাত্মা বসে আছেন যিনি বললেন প্রকৃতি আমার ফেভারিট, পৃথিবী আমার সবচেয়ে প্রিয়, পৃথিবীতেই জীবন থাকবে। এমন কিছু আছে নাকি কি যে অন্য কোনো লোক থেকে পরমাত্মা দিব্য গুলতি দিয়ে মানুষকে টেনে ছুঁড়ে মারলেন আর বললেন এতে যেটা আমার সবচেয়ে প্রিয় গ্রহ সেটা হলো পৃথিবী, পৃথিবীতে গিয়ে ল্যান্ড করবে এমন তো কিছু নয়। এখানে কিছু পরিস্থিতি ছিল যার থেকে মানুষের নির্মাণ হয়েছে। তুমি সেই পরিস্থিতিগুলোকেই বদলে দিচ্ছ। আচ্ছা, এখানে যদি ধুলো আর ধুলোই থাকতো তবে কি মানুষ হতো? যখন মানুষ এখানে তৈরি হয়েছিল তখন ধুলো কতটা ছিল? AQI কত ছিল? প্রায় কিছুই নয়।
কোনো খুব শান্ত জায়গায় চলে যাও, সেখানে একিউআই 1-এরও নিচে থাকে। যখন একিউআই এত কম ছিল তখন দিয়ে মানুষ পৃথিবীতে নির্মিত হয়েছিল। এখন যদি একিউআই তুমি 500 করে ফেলছো, তবে সেই হাওয়া মানুষকে আর বাঁচতে দেবে কি? স্বাভাবিকভাবেই দেবে না, কারণ তোমার সিস্টেমটাই ডিজাইন করা হয়েছে একিউআই <1 এর জন্য। আর সেই সিস্টেমকে তুমি একিউআই 500 দিচ্ছ, সেই সিস্টেম তো ধ্বংস হতেই হবে। আপনি কি জানেন এই চোখ কারণ মানুষ সবচেয়ে আগে আফ্রিকায় দাঁড়িয়ে উঠেছিল? আপনার চোখের গাছপালা দেখা জরুরি, কারণ আপনি জঙ্গল থেকে এই তো মাত্র 2 দিন আগে বেরিয়েছেন। মানুষ যদি 100 বছরের পুরনো হয়, তবে জঙ্গল থেকে সে এইমাত্র বেরিয়ে এসেছে। আপনি যদি ধরে নেন যে পৃথিবীতে মানুষের মোট সময়কাল 100 বছর, তবে জঙ্গল থেকে সে মাত্র 2-1 মুহূর্ত আগেই বেরিয়ে এসেছে। তার আগে সে জঙ্গলে থাকতো তো চোখ কি দেখতো? আপনার চোখের সবুজ পরিবেশ দেখা জরুরি। আর আপনার চোখ কিন্তু পড়ার জন্য নির্মিতও নয়। কথা বুঝতে পারছো? আর তোমার চোখ কিন্তু 150 কিলোমিটার স্পিডে কিছু দেখার জন্য তৈরিও হয়নি। তুমি যে গাড়ি চালাও, সেটা চোখের সাথে অন্যায়। কারণ চোখ তো এমন নয় যে সে বুঝতে পারবে আসলে কি চলছে। চোখ কখনো এত দ্রুত চলেনি। তোমার পা কতটা দৌড়াতে পারে? 20 থেকে 30 সর্বোচ্চ গতি। চোখ ততটুকুতে তো বুঝে নেয় কি ঘটছে, তার উপর গেলে চোখ জবাব দেওয়া শুরু করে দেয়। টিভি দেখার জন্য তো তোমার চোখ তৈরি হয়নি। কথা বুঝতে পারছো? এর মধ্যে কিছু জিনিস এমন আছে যেগুলোর আমরা কোনো উপায় করে নিতে পারি, যেমন চশমা পরে নিলাম। কারণ তুমি টিভি দেখবে, মোবাইল দেখবে, বই পড়বে, তো ঠিক আছে, চল চশমা পরে নাও। কিন্তু তাপমাত্রার কি করবে? বৃষ্টির কি করবে? তুমি তো জলচর প্রাণী নও। জল স্তর বাড়বে, তখন কি করবে? মানুষের তো প্রাকৃতিকভাবে সাঁতার কাটতেও আসে না। প্রকৃতিতে এমন প্রাণী আছে যারা সাঁতার কাটে, নিজে নিজেই সাঁতার কাটে। তাদের ছোট বাচ্চাকে ফেলে দাও, সাঁতরে যাবে। আবার কিছু প্রাণী আছে যারা সাঁতার কাটে না, তারা জলের আশপাশেও থাকে না। কিন্তু জঙ্গলে যেসব প্রাণী থাকে তারা বেশিরভাগই দারুণ সাঁতার কাটতে পারে। তুমি জানো মোষ সাঁতার কাটে? তুমি জানো হাতি সাঁতার কাটে? ওরা সবাই চমৎকার সাঁতার কাটে। ভাবো, হাতি সাঁতার কাটে, জলের স্তর বাড়বে, তুমি কি সাঁতার কেটে নেবে? আর ওরা কিন্তু অল্প স্বল্প সাঁতার তার কাটে না। এটা সুইমিং পুল। হাতি সাঁতার কেটে অ্যামাজন নদী পার হয়ে যায়। তুমি যা করছো তাতে সমুদ্রের জলের স্তর বাড়বে, হিমবাহ গলবে, নদীতেও বন্যা আসবে। তখন প্রথমত তুমি কি করবে? একটা শেষ কথা এতে, পৃথিবীতে যত জীব রয়েছে তাদের মধ্যে মানুষ প্রাকৃতিকভাবে শারীরিক দিক থেকে সবচেয়ে বেশি অরক্ষিত। আমাদের চামড়ায় তো এখন চুল বা লোমও থাকে না। যদি মানুষ দ্বারা তৈরি এই কৃত্রিম ব্যবস্থা ভেঙে গুড়িয়ে পড়ে, তবে অন্য যে কোনো প্রজাতির চেয়ে মানুষেরই সবচেয়ে বেশি কষ্ট হবে। বাকিরা প্রকৃতির ভেতরেই নিজেদের টিকে থাকার ব্যবস্থা করে রেখেছে। মানুষই একমাত্র প্রাণী যে প্রকৃতির তৈরি ব্যবস্থার ওপর নয়, নিজের তৈরি ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তুমি কি খালি পায়ে হাঁটতে পারবে? পৃথিবীর প্রতিটি প্রাণী খালি পায়ে হাঁটে, তুমি খালি পায়ে হাঁটতে পারবে না। তুমি তো এখন ব্রাশ না করে বাঁচতেই পারবে না, মাথায় যন্ত্রণা শুরু হয়ে যাবে। পৃথিবীর কোনো প্রাণী দাঁত মাজে না। তোমার জন্য প্রতিদিন স্নান করা বাধ্যতামূলক হয়ে গেছে। পৃথিবীর কোনো প্রাণী প্রতিদিন স্নান করে না। তুমি কোথা থেকে পাবে স্নান করার জল যখন পান করার জলই থাকবে না?
প্রকৃতি থেকে দূরে গিয়ে আমরা শারীরিকভাবে সবচেয়ে অরক্ষিত জীব হয়ে দাঁড়িয়েছি, আর মানসিকভাবেও। পৃথিবীর কোনো প্রজাতির মধ্যে বিষণ্ণতা, ডিপ্রেশন, মেন্টাল হেলথের এত বড় সমস্যা নেই যতটা মানুষের মধ্যে রয়েছে। আপনি দেখেছেন আপনার গায়ে একটু রোদ লাগলেই চামড়া পুড়ে যায়? আর মোষ তো সারাদিন রোদে থাকে, তাদের তো পড়ে না। পৃথিবীর সমস্ত প্রাণী এখনো এমন যে তারা খিদে সহ্য করে নেয়। আপনার জন্য একদিনের উপবাস এত বড় ব্যাপার হয়ে দাঁড়ায় যে আপনি সেটাকে ভগবানের সাথে জুড়ে দেন, যে একদিন খাইনি তো এবার আমি পরমাত্মাকে পেয়ে যাব। আর পৃথিবীর যত জীব রয়েছে সবার জীবন তো এভাবেই চলে। একদিন খেল তো দুদিন পেল না, ওদের চলেও যায়। আপনি কিভাবে বাঁচবেন বলুন তো? আর জীবনে একটু ওলটপালট হলেই আমাদের ডিপ্রেশন হয়ে যায়। বাঁদরকে কখনো দেখেছেন ডিপ্রেশনে? প্রলয়ের মতো পরিস্থিতি যখন তৈরি হবে তখন বাকি প্রাণীরা যে কোনোভাবে তারা নিজেদের ব্যবস্থা করে নেবে। আপনার কি হবে? আর তারা যদি মারাও যায়, বিলুপ্তও হয়ে যায়, তবে কষ্ট সহ্য করে মরবে, দুঃখ সহ্য করে নয়। শেষ হয়ে যাবে, কিন্তু তাদের এনজাইটি বা ডিপ্রেশন হতে যাচ্ছে না। আপনার কি হবে? না তো, আমাদের শরীর এই যোগ্য যে কিছু সহ্য করতে পারবে না, আমাদের মন এই যোগ্য যে কিছু সহ্য করবে। আমরা এই পৃথিবীর সবচেয়ে দুর্বল প্রজাতি, মোস্ট ভালনারেবল। উত্তর ভারতে আপনি যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসে বৃষ্টি করান, তবে খাওয়ার জন্য কি পাবেন? কিন্তু আমাদের মনে হয় না, না, আটা তো ফ্যাক্টরিতে তৈরি হয়। কোনো বাচ্চাকে জিজ্ঞেস করে দেখো এই আটা কোথা থেকে আসে, সে বলবে ফ্যাক্টরি থেকে আসে। তাকে জিজ্ঞেস করো ক্ষেত কি হয়, সে বলবে যেখানে ফার্ম হাউস থাকে। ফসলের ক্ষতি হয়ে যাবে তাপমাত্রা ওলটপালট হয়ে গেলে। শুধু তাপমাত্রাই নয়, এর আগে গ্লোবাল ওয়ার্মিং বলতো, এখন ক্লাইমেট চেঞ্জ বলে, তারপর ক্লাইমেট ক্রাইসিস বলে। শুধু ওয়ার্মিং এর ব্যাপার নয়, এর মধ্যে বৃষ্টিপাত ও তুষারপাতও রয়েছে। আর রয়েছে সমস্ত ধরনের এক্সট্রিম ওয়েদার ইভেন্টস। শুধু ওয়ার্মিং নয়, বৃষ্টিপাতের ধরনও পুরোপুরি বদলে যাচ্ছে। তুমি কি খাবে এটা বলে দাও। হ্যাঁ, প্রকৃতির কিছু এসে যায় না, সে অন্য প্রজাতি তৈরি করে দিবে যারা অন্য জিনিস খায়। আরশোলাদের বলা হয় যে ওরা পাথরও খেয়ে নিতে পারে। বলে হয় যে নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেলেও আরশোলা মরবে না। আমাদের জন্য ওটা অনেক বড় জিনিস, দুবাই ইত্যাদি। বিশাল প্রকৃতির জন্য কি? আমরা যেমন গুজরাট থেকে কেরল পর্যন্ত বিস্তৃত বিশাল সমুদ্র সৈকতের কথা ভাবি, সেখানে কোনো ছোট্ট বাচ্চা এসে যেমন একটা ছোট বালির ঘর বানিয়ে রেখে দেয়, দুবাই ঠিক তেমনই। গুজরাট থেকে কেরল পর্যন্ত উপকূলকে যদি একটা দীর্ঘ সমুদ্র সৈকত ধরা হয়, তবে সেখানে দুবাই হলো এমন যেন কোনো ছোট্ট বাচ্চা এসে একটা বালির ঘর বানিয়ে রেখেছে। সেখান থেকে একটা ঢেউ আসবে আর সবকিছু সাফ করে দেবে। আপনার মনে হতে পারে যে দুবাই, চেন্নাই বা বোম্বাই খুব বড় বিষয়, কিংবা যে কোনো উপকূলীয় শহর আমাদের জন্য বিরাট ব্যাপার, কিন্তু প্রকৃতির কাছে কিচ্ছু না। কিন্তু মানুষ নিজের সত্যিটা ভুলে গেছে। এটা আত্মজ্ঞানের অভাবেই ঘটে। আত্মজ্ঞান অর্থই হলো প্রতিনিয়ত নিজের অবস্থানকে চেনা। আমরা বলছি প্রকৃতির ওপর অত্যাচার বা ভোগ তো আমরা করেই যাব, কেবল ভোগ করার আরো চতুর, চালাক উপায় খুঁজে বের করব। রিনিউয়েবল এনার্জি, ক্লিন গ্রিন এনার্জি,
এই সব কিছুর পেছনের আসল মানসিকতাটা কি? ভোগ করাবো না। হ্যাঁ, ভোগ করার জন্য আমি চালাকি পথ বের করে নেব। ভোগ কমাবো না। আমি আমার শক্তির চাহিদাও একই রাখব। শুধু একটা চালাক উপায় বের করে আনছি যাতে কার্বন এমিশন না হয়। কিভাবে হবে না? কাকে বোকা বানাচ্ছ? যাকে তোমরা গ্রিন এনার্জি বলছো তার পুরো লাইফ সাইকেল কস্ট হিসেব করে আমাকে দেখাও যে তা কিভাবে পরিচ্ছন্ন। এটা পৃথিবীর বহু শহরের ভবিষ্যৎ পুরোপুরি ছেড়ে চলে যেতে হবে। কোনো শহর বড্ড গরম হয়ে যাবে, কোনোটা বড্ড ঠান্ডা, কোনোটা বরফের নিচে চাপা পড়ে যাবে, কোনোটা জলের নিচে তলিয়ে যাবে। কোথাও সবসময় ঝড় তুফান চলতে থাকবে, আর কোথাও এমন খরা পড়বে যে পানের জলটুকুও পাওয়া যাবে না। তো সেখানে থাকবে কে? এটাই পৃথিবীর বেশিরভাগ শহরের ভবিষ্যৎ। ধনীদের এতে কোনো ফারাক পড়ে না। তারা বলে যে কোনো জিনিস যতই কমে যাক না কেন, জোর তো এটুকুই হবে যে তার দাম বেড়ে যাবে। জল খুব কমে যাবে, আমরা 10,000 টাকায় এক বোতল জল কিনে খেয়ে নেব। আমরা তো ধনী। আপনি বলছেন যে বিমানবন্দরটা এখন সমুদ্র বন্দর হয়ে গেছে? ধনীদের এতে কিচ্ছু এসে যায় না। ওদের বড় বড় অট্টালিকা রয়েছে, সেগুলোর ছাদে রয়েছে হেলিপ্যাড। ওরা বলছে আমাদের পাবলিক কনভেন্সে চড়তেই বা যাবে কে? আপনি যেটাকে উড়োজাহাজ বলেন ওটা ওদের জন্য পাবলিক ট্রান্সপোর্ট। ওরা বলে আমরা কি এতে চড়তে যাচ্ছি? আমাদের বাড়ির ছাদে হেলিপ্যাড আছে, আমরা সরাসরি সেখান থেকেই চলে যাব। সেখানে কি আর জল জমেছে? আর সত্যি কথা, সেখানে তো আর জল জমেনি। আর যারা ওদের চেয়েও বেশি ধনী, ওরা বলে আরে ছাড়ো তোমার হেলিকপ্টার, আমার তো রকেট আছে, আমি সরাসরি গিয়ে মঙ্গলে থাকব। একটা মিন চলতো না? আরে তাড়াতাড়ি করো, এখনো তো মঙ্গল গ্রহকেও ধ্বংস করতে হবে। 8 থেকে 10টা বাচ্চা তৈরি করো আর দুনিয়াভর জিনিস ভোগ করো, এখনো তো মঙ্গলকেও ধ্বংস করতে হবে। প্রকৃতি মা তো কেবল একটা নিঃশ্বাস ফেলেছেন, আর আমাদের জন্য সাইক্লোন চলে এলে ওটা তো কিছুই নয়। কি ওটা? প্রকৃতি মা কেবল সামান্য একটা নিঃশ্বাস নিয়েছেন। আপনি যাকে সূর্য বলেন, সূর্য দেবতা বলে যার উপাসনা করেন, আপনি কি জানেন বিশ্বের অর্ধেক তারা ওই সূর্যের চেয়েও বড়? আমরা কি জিনিস? কিন্তু যাকে নমন করা উচিত, যার সাথে আমাদের সম্পর্ক, কেবল এটাই হতে পারে যে তাকে দেখব সাক্ষী হয়ে। আমরা নেমে পড়েছি তাকে ভোগ করার জন্য। যেমন কোনো দেবী দাঁড়িয়ে আছেন পূর্ণভাবে বিকশিত রূপে, সমস্ত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত, আর কোনো মশা এসে বলছে আমি এদের ভোগ করব কারণ আমি খুব কামুক লোক, আমি দেবীকে ভোগ করব। একে দেবী, আর মশা কি বলছে? আমাকে ভোগ করতে হবে। দেবীর কিচ্ছু করার প্রয়োজন নেই, কেবল তাকিয়ে নেওয়ার অপেক্ষা, আর সেই দেখার চোটেই সে ভস্ম হয়ে যাবে। ভস্ম মানে কি? মানে ছাই হয়ে পুড়ে যাওয়া নয়, তার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আপনি জেনে খুশি হবেন যে এই উদ্দেশ্যেই আমাদের নিজস্ব অ্যাপ রয়েছে, যেখানে আমাদের গীতা এবং বাকি সমস্ত প্রোগ্রামগুলো পরিচালিত হয়। এখানে বুদ্ধ আছেন, গীতা আছে, উপনিষদ আছে, অষ্টাবক্র আছেন। এরা আমাকে বদলে দিয়েছেন, আমার জীবন বদলেছে। এরা আপনাকেও বদলে দেবেন, আপনার জীবনও বদলে যাবে। সত্যি বলতে গেলে লাখ লাখ না হলেও অন্তত হাজার হাজার জীবন তো রয়েছে যা পুরোপুরি বদলে গেছে। লাখেরও বেশি গীতা শিক্ষার্থীর সাথে যুক্ত হন আচার্য প্রশান্ত অ্যাপে। গীতা মিশনের সম্পূর্ণ অ্যাক্সেস পান। প্রথম মাসটি আপনার জন্য একদম বিনামূল্যে। এই অ্যাপে আপনি পাবেন নিয়মিত লাইভ সেশন, প্রতিদিন আচার্য প্রশান্তের বিশেষ জীবনমুখী আলোচনা, গীতা কমিউনিটির সদস্য হওয়ার সুযোগ, গীতা পরীক্ষা, বাছাই করা সংবাদ,
অডিও বুকস, অনুপ্রেরণামূলক কোট এবং আরও অনেক কিছু। গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোরে আচার্য প্রশান্ত সার্চ করুন এবং আজই ডাউনলোড করুন।